ভারতের প্রধানমন্ত্রী এক অন্য দেশে যান, পাকিস্তানের সাথে একটি সন্ধি চুক্তি করেন, আর পরের দিনই ওনার মৃত্যু হয়ে যায়। আর ওনার রহস্যজনক মৃত্যুর কোনো ধরনের তদন্ত করানো হয় না। এটা হলো ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর কাহিনী। ইন্দিরা গান্ধীকে যখন শাস্ত্রীজির মৃত্যু তদন্তের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন উনি উত্তর দেন, সরকার এই মৃত্যু তদন্ত করার কোনো ধরনের আবশ্যকতা মনে করে না। সব রেকর্ডসের মতে লাল বাহাদুর শাস্ত্রীর স্বাভাবিকভাবে হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছিল, কিন্তু বেশ কিছু তথ্য এমনও পাওয়া যায় যা লাল বাহাদুর শাস্ত্রীর মার্ডারের দিকে ইঙ্গিত করে। তাহলে কি সেই তথ্য যা শাস্ত্রীজির মৃত্যুর গভীর ষড়যন্ত্রের রহস্যগুলোর উপর আলো ফেলে আমাদের আজ থেকে অনেক বছর আগে ঘটে যাওয়া এক ভয়ানক অপরাধের ব্যাপারে সজাগ করে? তো চলুন ইতিহাসের পাতা উল্টে সেই কালো সত্যগুলো জানা যাক। তার আগে আমি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আপনাদের সাপোর্ট আমার এই চ্যানেলটিকে গ্রো করতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু 27 মে 1964-তে মৃত্যুবরণ করেন। উনার মৃত্যুর 13 দিন পর মানে 9 জুন 1964-তে লাল বাহাদুর শাস্ত্রীকে দেশের দায়ভার সামলাতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। বলা হয় যে সেই সময় এই প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মোরারজি দেসাই আর ইন্দিরা গান্ধীর ভেতরে রেস চলতেছিল, কিন্তু উনাদের আশায় জল ঢেলে কে কামারাজ লাল বাহাদুর শাস্ত্রীকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করে দেন। সেই সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিল জেনারেল আইয়ুব খান, যিনি শাস্ত্রীজির সহজ সরল জীবনযাপনের থেকে ছলিত হয়ে 1965-তে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। কিন্তু এই 22 দিনের যুদ্ধের শেষে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হাজিপুর পাস আর পাঞ্জাবের কয়েকটি এলাকায় কবজা করে নেয়। অন্যদিকে পাকিস্তানও ভারতের কয়েকটা এলাকায় নিজেদের কবজা জমিয়ে নিয়েছিল। এরপর 25 ফেব্রুয়ারি 1966-তে লাল বাহাদুর শাস্ত্রী আর পাকিস্তানের জেনারেল আইয়ুব খান এই যুদ্ধের সুরাহা করার জন্য তাশকেন্তে সাক্ষাৎ করেন, যা সেই সময় সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল। এই সাক্ষাৎকার করার সময় 9টি এগ্রিমেন্টে সাইন করা হয়, যেটার মধ্যে এটা বলা ছিল যে ভারত আর পাকিস্তান দুই পক্ষই নিজের নিজের কবজা করা এলাকা একে অপরকে ফিরিয়ে দেবে। কিন্তু এই এগ্রিমেন্টে সাইন করার পর শাস্ত্রীজি অনেক মানসিক চাপে ভুগতেছিলেন, কারণ পাকিস্তানকে সেই এলাকাগুলো ফিরিয়ে দেওয়ার কারণে ভারতে ওনার উপর অনেক ধরনের আলোচনা শুরু হয়ে গেছিল। আলোচনা এতটাই গম্ভীর ছিল যে ওনার স্ত্রী পর্যন্ত এই সন্ধি করার জন্য ওনার উপর রেগে গেছিলেন। রেকর্ডসের অনুসারে চুক্তি সাইন হওয়ার পর সেই রাতে শাস্ত্রীজি অনেক রাত পর্যন্ত জেগে বসে থাকেন। উনি টেনশনে নিজের হোটেলের রুমে পায়চারি করতে থাকেন। নিজের সেক্রেটারি ভেঙ্কটরমনকে ফোন করে ভারতে সেই চুক্তির প্রতিক্রিয়াও জানতে চায়। এরপর সেই রাতেই মোটামুটি 2টো নাগাদ ওনার মৃত্যু হয়ে যায়। বিয়ন্ড দ্য লাইন বইয়ের লেখক কুলদীপ নায়ার নিজের বইয়ে লিখেছেন, সেই রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একজন রুসি মহিলা আমার দরজা নক করে। দরজা খুলতেই উনি আমায় বলে যে আপনার প্রধানমন্ত্রী খুব সিরিয়াস। এটা শুনে আমি তৎক্ষণাৎ ওনার কামরায় যেয়ে পৌঁছাই। সেখানে যেয়ে আমি দেখি যে রুসি প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসগেন বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। উনি আমায় ইশারায় বলেন যে লাল বাহাদুর শাস্ত্রী মারা গেছেন। শাস্ত্রীজির মৃত্যুটা দেখতে খুবই সামান্য দেখাচ্ছিল। দেশের বাইরে যেয়ে উনি পাকিস্তানের সাথে একটা চুক্তি করে কবজা করা রাজ্য ফিরিয়ে দেয়। এটার জন্য দেশে উনার বিরুদ্ধে ক্ষোভ আর বিষাদের উৎপত্তি দেখে উনার টেনশনে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়। প্রথমে সবকিছু এমনটাই মনে হচ্ছিল, কিন্তু পরে এমন কতগুলো বিষয় চোখে পড়ে যা লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুটাকে সন্দেহপ্রবণ করে তোলে। প্রথমত, যখন শাস্ত্রীজির মৃতদেহটা তাসকেন্ট থেকে দিল্লি আনা হয়, উনার পুরো শরীরে একটা নীল আভা ছড়িয়ে পড়েছিল, যা উনার মৃত্যু বিষক্রিয়া থেকে হওয়ার ইঙ্গিত করছিল। এখানে লক্ষ্য করার ব্যাপার এইটা ছিল যে তাশকেন্তে শাস্ত্রীজির পার্সোনাল রাঁধুনি থাকা সত্ত্বেও উনার খাওয়াগুলো টি.এন. পালের রাঁধুনি জান মোহাম্মদ রান্না করে দিয়েছিল। এরপর ইউএসএসআর এর 9th ডিরেক্টর অফ কেজিবির একজন অফিসার লাল বাহাদুর শাস্ত্রীকে খাওয়ায় বিষ দেওয়ার অভিযোগে রুসি রাঁধুনি আহমদ সাতারোভ আর জান মোহাম্মদকে গ্রেফতার করে নেয়।
দ্বিতীয় তথ্য এইটা যে শাস্ত্রীজির গলা আর পেটে কয়েকটা আঘাতের চিহ্নও দেখা যায়, যেখান থেকে এতটাই রক্ত বার হচ্ছিল যে ওনার পরনের টুপিটি পুরোপুরি রক্তে ভিজে লাল হয়ে গেছিল। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে সেই জান মোহাম্মদ, যাকে শাস্ত্রীজিকে বিষ দেওয়ার অভিযোগে রুসি পুলিশ গ্রেফতার করেছিল, তার ভারতের রাষ্ট্রপতি ভবনে চাকরি হয়ে যায়। এই ঘটনাটা এটা কনফার্ম করে যে ভারতের কোনো উচ্চপদস্থ ক্ষমতাশীল মানুষ এই রাঁধুনির সাহায্যেই লাল বাহাদুর শাস্ত্রীকে বিষ দিয়েছিল, আর এই কাজের বদলেই জান মোহাম্মদকে সরকারি চাকরি সুনিশ্চিত করা হয়। ২ নম্বর গুরুত্বপূর্ণ তথ্য এটা ছিল যে তাশকান্দের হোটেলে যে কামরাটাতে শাস্ত্রীজির থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে কোনো ফোন বা টেলিকমের সুবিধাই ছিল না। আর সেই জন্যই ১১ জানুয়ারির রাতে যখন ওনার শরীর খারাপ লাগতে শুরু করে, শাস্ত্রীজি কোনো মতে কাঁপতে কাঁপতে নিজের রুম থেকে বার হয়ে সেই হোটেলের স্টাফকে নিজের ডক্টর আর.এন. চুগকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেন। এমন কি কারণ হতে পারে যে ভারতের প্রধানমন্ত্রীকে এমন একটা রুমে রাখা হয়েছিল যে রুমে কোনো ফোন ছিল না? তাহলে কি এই ব্যবস্থাটা এই জন্যই করা হয়েছিল যাতে উনি বিষক্রিয়া হওয়ার পর সাহায্য চাইতে কাউকে ফোন করতে না পারেন? খবর পেয়ে কিছুক্ষণের ভেতরেই যখন ডক্টর চুগ শাস্ত্রীজির কামরায় পৌঁছায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, আর ওনার সামনেই লাল বাহাদুর শাস্ত্রী রাম নাম নিয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাটাতে আরও একটা অবাক করার মতন তথ্য আমাদের সামনে আসে। সেই সময় তৎকালীন সরকার শাস্ত্রীজির মৃত্যুর তদন্ত করার জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের গঠন করে। এই টিমটি শাস্ত্রীজি ডক্টর আর.এন. চুগ আর ওনার রাঁধুনি রামনাথকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়, কারণ এনারা দুজনেই শাস্ত্রীজির সাথে তাশকান্দ সফরে মজুদ ছিলেন। কিন্তু নিজেদের সাক্ষ্য দেওয়ার আগেই আশ্চর্যভাবে এনাদের দুজনেরই রহস্যজনক দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়। এই ঘটনাটার পর এই কেসটা অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কে ছিল এমন ক্ষমতাশীল ব্যক্তি যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর প্রমাণগুলোকে সরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এটা তো আমরা সবাই জানি যে কোনো ব্যক্তির মৃত্যুর পেছনে কি কারণ ছিল, সেটা স্বাভাবিক ছিল না খুন, সেটা জানবার সঠিক উপায় হলো পোস্টমর্টম। তাহলে লাল বাহাদুর শাস্ত্রীর পোস্টমর্টম রিপোর্টে কি লেখা ছিল? যদি এমন কোনো প্রশ্ন আপনার মনে জন্ম নিচ্ছে, তাহলে আমি আপনাকে বলে দেই যে শাস্ত্রীজির কোনো পোস্টমর্টম করানোই হয়নি। উনার পরিবার সেই সময়ের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার গুলজারিলাল নন্দাকে শাস্ত্রীজির বডিটার পোস্টমর্টম করানোর জন্য দাবি জানায়, যদিও ওনাদের এই দাবিটাকে খারিজ করে দেওয়া হয়। এই ময়নাতদন্তের অনুরোধ খারিজ করে দেওয়ার ঘটনাটা আমাদের সন্দেহটাকে আরও বেশি পোক্ত করে। কয়েক বছর পর উনারই একজন পরিবারজন যখন শাস্ত্রীজির মৃত্যুর জন্য আরটিআই এর আবেদন জমা করে, তখন পিএমওর থেকে ওনাকে বলা হয় যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রিলেটেড ওনাদের কাছে কেবলই একটাই ডকুমেন্ট রয়েছে, আর সোভিয়েত ইউনিয়নে করা পোস্টমর্টম রিপোর্ট এবং সাক্ষ্যদের দেওয়া বয়ানগুলো ওনাদের কাছে নেই। এমন জরুরি ডকুমেন্টস এত সংরক্ষিত স্থান থেকে কেই বা সরাতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর আজও কারো কাছে মেলে না। আমরা কেবল একটাই আশা করতে পারি যে হয়তো কোনো না কোনো দিন ভারতের রাজনৈতিক দুনিয়ার এমন ভয়ানক কালো রহস্যর থেকে পর্দা নিশ্চয়ই উঠবে, আর ভারত সরকারের কাছে এটাই আবেদন করতে পারি যেন ওনারা এই মামলাটাকে একটু সিরিয়াসলি তদন্ত করেন। আপনাদের কি মনে হয়, কে বা কেন লাল বাহাদুর শাস্ত্রীকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করেছে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে এমনই কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।